আবার চা বাগান দেখতে পেলাম, জানি না আবার কবে দেখতে পাবো। এই দেখো কি সুন্দর লাগছে। আমরা এখন জলদাপাড়ার কাছ দিয়ে যাচ্ছি। জলদাপাড়া, এখানে তোমরা নিশ্চয়ই জানো জলদাপাড়ায় অভয়ারণ্য আছে। দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখানে আমরা মানে লাঞ্চ করলাম। দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখো, এখানে বারবিকিউরও জায়গা করা আছে। এই জায়গাটার নাম হলো আই। কি দারুণ, খুব সাবধানে গাড়ি চালাও বাবা, হাতিদের যাতায়াতের অধিকার আছে, বিরক্ত করবেন না। গরুমারা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে মালবাজার ঢুকবো, মালবাজার থেকে ঢুকবো হচ্ছে শিলিগুড়ি। এটি হচ্ছে প্ল্যান। কালকে গন্ডারও আছে এখানে, সর্বনাশ। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গুড মর্নিং। এই সরি গুয়াহাটি। শিলিগুড়ি যাব, এখন শিলিগুড়ি চলে গেছি। তো যাই হোক, দেখো কালকে যেই হোমস্টেটাতে আমরা ছিলাম সেটা তো আর দেখানো হয়নি। মায়ের কাছে যাব, পুজো দেবো, তাড়াহুড়ো একটা ছিলই। তো আজকে বেরোচ্ছি এখান থেকেই, রাইডটা শুরু করছি। এখন প্রায় 7:15 বাজে। আজকে আমাদের প্ল্যান শিলিগুড়ি। কী রুট ধরে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে, রাহুল সেটা পরে মোটো ব্লগিংয়ে সেট আপ করবে। ও অলরেডি গাড়ি নিয়ে বেরোচ্ছে। তো ভাবলাম বাইরে আমরা কোন হোমস্টেটা ছিলাম তোমাদের একবার দেখে দিই। হোমস্টেটার নাম হচ্ছে এক্সোটিক ভিলা হোমস্টে। ভীষণই ভালো, দেখো অনেকটা জায়গা, প্রচুর জায়গা। আর তার থেকে বড় কথা হচ্ছে পার্কিংটা আমরা করেছিলাম এইখানে, একদম শেডের তলায়, অনেকটা বড় জায়গাটা। তো আমার ভীষণই পছন্দ হয়েছিল। রুমগুলো বেশি ভালো। আমরা যেটা ছিলাম সেটা 1100 টাকা মতো নিয়েছিল, নন এসি। এসি রুম আছে, ডিউলাক্স রুম আছে, খুবই ভালো। তো তোমরা চাইলে, আমরা এটা booking.com থেকে করেছিলাম যাতে এসে আর খোঁজাখুঁজি ঝামেলা না থাকে। তো চলো, কেমন লাগলো অবশ্যই বলো এই হোমস্টেটা। আর তো চলো আজকে আমরা বেরিয়ে পড়ি, আজকে রাইড শুরু করি। আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু এখানে মারাত্মক জ্যাম লেগে গেছে। কখন পৌঁছাবো কি পৌঁছাবো জানি না। আপাতত এগোচ্ছি, এগোতে পারছি। দেখছি সাইডে, দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে রাস্তা তৈরি হচ্ছে আর এদিকে মানে গাড়ি এরকম পাশাপাশি যাচ্ছে। তার থেকেও বড়ো কথা হলো, এটা তো কমন ব্যাপার, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইক এসে সোজা লরির সামনে ঢুকিয়ে দিয়েছে। পুরো কী হয়েছে ক্ষয়ক্ষতি সেটা জানি না, কিন্তু বাইকটাকে দেখলাম পুরো সেঁটে আছে পুরো লরির সামনে। ওই জন্যই এত জ্যাম, তাই এত দেরি হচ্ছে আর কি। আর এদিকে তো রাস্তা বানাচ্ছে, এখনও বানিয়ে উঠতে পারিনি। রাস্তা সব জ্যামজট কেটে গেছে। এখন বনগাঁওয়ের দিকে এগোচ্ছি আর কি। বাবা যা উচ্চারণ, আমার তারপর ভেঙে যাবে। যাই হোক, তো এগোচ্ছি। 140 কিলোমিটার মতন বাকি, 135 কিলোমিটার মতন। হ্যাঁ, ওখান থেকে তাড়াতাড়ি করে এগোচ্ছি। তার কারণটা তোমাদের পরে জানাবো, কেন এগোচ্ছি তাড়াতাড়ি করে। রাস্তা এখন অবধি খুব ঠিকঠাক, আমি বুঝতে পারছি না 140 কিলোমিটার দেখাতে গুগলে কেন 3 ঘন্টা দেখাচ্ছে। এটাই আমার একটু অবাক লাগছে, কারণ যদি 70 করে টানি 7 দুগুণে 14 হয়। 2 ঘন্টা দেখানোর কথা, 2.5 ঘন্টাই দেখা, আরও 1 ঘন্টা কেন এক্সট্রা দেখাচ্ছে বুঝতে পারছি না। একটু চা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে একটু এনার্জি নিলাম আর কি। আরও আগেই খাওয়ার কথা ছিল কিন্তু খেতে পারিনি, এত রাস্তা জ্যাম ছিল, ফেসে গেছিলাম। খেয়ে নিয়েছি। নলবাড়ি ক্রস করে আমরা এগোচ্ছি। এই নলবাড়িতেই অনেক রাত করে আমরা ঢুকেছিলাম। তোমরা যারা অরুণাচল সিরিজের সেকেন্ড এপিসোডটা দেখোনি তারা দেখবে পুরো ঘোর অন্ধকার একদম। কোনো মানুষজন তো মানে গুটি কয়েক গোনা যাবে হাতে কতজন ছিল, গাড়ি নিয়ে যাচ্ছিল তারা। পুরো পিচ ব্ল্যাক অন্ধকার চারদিকে, আর আমরা এগোচ্ছিলাম। যদিও অ্যাট লাস্ট নলবাড়িতে এসে বেশ লোকালয় পেয়েছিলাম। দুর্গা ঠাকুরের পুজো হচ্ছিল ওখানে, মানে একটা সব লোকজন বেশ হই করছিল, ভিড়ভাড়টাই ছিল। কিন্তু তার আগে অবধি এইসব রাস্তাগুলো নির্জন ছিল। ওখান দিয়ে পেরিয়ে আমরা নলবাড়ি ঢুকে স্টে করেছিলাম সেদিনকে। এই রাস্তাটা এখন দিনের বেলা দেখছি, রাত্রিবেলা সেদিনকে ভয়ঙ্কর লাগছিল। আবার সেই সুন্দর নদী, কি দারুণ লাগছে। হ্যাঁ, ও সরি, বলতে ভুলে গেছি, পল্লবী জানতো, আমি জানি না। এটা হচ্ছে মানস নদী। হ্যাঁ, এই আমরা যেখানে ছিলাম সেখান থেকে 22 কিলোমিটার ডান দিকে গেলেই মানস অভয়ারণ্য ছিল আর কি।
তো গুয়াহাটি এলে এখানেও তোমরা সাইট সিন করতে পারো। বনগাঁইগাঁওয়ের দিকে এগোচ্ছি আমরা এখনও। কথা হচ্ছে যে এখনও দেখতে পাচ্ছি সামনে দেখো ছোট্ট পাহাড়, মানে পাহাড় দেখে সত্যি খুব ইমোশনাল হয়ে পড়ছি। কারণ এই কতগুলো দিন আমরা পাহাড়েই কাটালাম, পাহাড় দেখলেই একটু মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। বেশ চালাচ্ছিলাম গাড়ি, সামনেই দেখো একটা ছোট্ট পাহাড়। আসামে অনেক অনেক পাহাড়ই আছে জানি, কিন্তু এরকম চোখের সামনে একের পর এক আসছে না, মানে মাঝে মাঝে চলে আসছে। তখনই মনে পড়ে যাচ্ছে গেল 20টা দিনের কথা, 19টা দিনের কথা। জায়গাটার নাম হলো আই। কি দারুণ দেখো, তোমাদের মধ্যে লাস্ট এই বিউটিফুল জায়গাটা দেখাতে পারছি। এরপরে মনে হয় নর্মাল সমতল ভূমিই চলবে, নদী, পেছনে সুন্দর পাহাড়, ছোট্ট ছোট্ট বাট পাহাড় সুন্দর, কি দারুণ। তো এখন এসছে একটা ধাবাতে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধাবা, নতুন হয়েছে, একদম ফ্রেশ, মানে চারদিকে একদম রঙও কাঁচা একদম বলতে গেলে। দেখাই, জাস্ট বসে আছে এদিকটা, এবার দেখো পোলোই বসে আছে, একদম নতুন। দেখো সব যেটা বলতে এক্সাইটেড আমি, সেটা হচ্ছে যে এখান থেকে ভুটান মাত্র 21 কিলোমিটার। না, ওখান থেকে আরও 10 টানলাম, 21 দেখাচ্ছিল, মাত্র 21 কিলোমিটার। ওটা তো প্ল্যানে নেই, কোনো দিন যদি প্ল্যান হয়, কোনো দিন যদি তোমরা সাপোর্ট করো, অবশ্যই সেখানেও করবো, ভিজিট করবো, এক্সপ্লোর করবো, আর তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। যাই হোক, এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে এগোতে হবে, এগোতে এগোতে কথা হবে। এখানে আমরা মানে লাঞ্চ করলাম, দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখো। এখানে বারবিকিউরও জায়গা করা আছে, এখানে বাইক রেখেছিলাম রাস্তার ধারে। দাদাকে বলেছিলাম চিকেন কষা দিতে, এই যে দাদা চিকেন কষা দিতে আর রুটি দিতে। এত সুন্দর করেছে, মানে আমরা তোমাকে জায়গাটা দেখাতে বাধ্য হলাম। একদম নতুন, কোনো নাম বলতে এই যে নাম NH31 ধাবা, NH31 ধাবা। এত সুন্দর টেস্ট, মানে পৌলমী আমি মুগ্ধ হয়ে গেছি। রুটিটাও সেরকম, হ্যাঁ মানে এবার মনে হচ্ছে যেন আমরা কলকাতায় ফিরছি। হ্যাঁ সত্যি কথা, কলকাতা ফিরছি মনে হচ্ছে এবার। হেভি টেস্ট। কলকাতার দিকে ফিরছি, যাওয়ার সময় যেরকম তাড়াতাড়ি করে কতক্ষণে ঢুকবো, কতক্ষণে পাহাড় দেখবো, সেই একটা চিন্তা থাকে। ফেরবার সময় ঠিক তেমনই, মানে কতক্ষণে নিজের বাড়িতে যাব। সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য এডিট করে তাড়াতাড়ি করে ছাড়বো। অফিস যাব, অফিসে অনেক বন্ধুবান্ধব আছে, অফিস কলিগরা আছে, যারা সবাই জানতে চাইছে কি করলাম না করলাম। কতটাই তাড়া থাকে আর কি। পাহাড়ের আর কোনো নামগন্ধ নেই, সব মুছে গেল। সবথেকে প্রিয় জিনিস যেটা প্রকৃতিতে সবথেকে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে ফুল, পাহাড়, নদী। তিনটে ফুল এখন অবধি আছে, ফুল যে কোনো গাছই দেখা যায়, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। আর নদীও চাইলে মাঝে মাঝে দেখা যেতে পারে। লাঞ্চ করে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না আর কি ভালো মতন। আর যেটা পেয়েছি ঠাকুরের আশীর্বাদে, যেই দোকানটা পেয়েছি দারুণ খাবার করে, দারুণ টেস্ট, ওদের বললাম দেখালামও। রাস্তা এখন একদম ঠিকঠাক ওকে রাস্তা। তাহলে এখন শুধু এগিয়ে যাই, এখন শুধু বাড়ি ফেরার পথে, মানে শিলিগুড়ি যাবো আর কি। তারপর পরের দিন কালকে যাব কলকাতা। যাওয়ার দিন যেরকম চা বাগান পেয়েছিলাম, ফেরবার সময় তো দেখো সেই চা বাগান, এই যে সব চা বাগান হয়ে আছে। এদিকে ঘন জঙ্গল, এদিকে কিছু নেই, কিন্তু এদিকে দেখলাম প্রচুর চা বাগান হয়ে আছে। এগোতে এগোতে একটা স্কুলের বাস দেখছি,
বাচ্চারা খুব মজা পেয়ে গেছে আমাদের দেখে, টাটা করছে। চ্যানেলের যে নামটা আছে সেটা তো আমার গাড়ির সামনেই লাগানো আছে স্টিকার করে, ওরা সেটা পড়ে বলছে বাড়ি গিয়ে দেখবে আর কি। তবে ওদেরকে টাটা করে বেরিয়ে যাই। তোমাদের এটাই দেখালাম যে ওরা খুব এক্সাইটেড, তার মানে এখান থেকেও কিছু না কিছু রাইডার বেরোবেই। চলো টাটা। হ্যাঁ টাটা। যেতে যেতে কয়েকটা কথা মনে পড়লো, তাই শেয়ার করব ঠিক করলাম। সেটা হচ্ছে যে এবারে আমরা অনেক কিছু প্রাকৃতিক জিনিস অবজার্ভ করলাম। যেরকম অরুণাচল বলো, মেঘালয় বলো, ওখানে সূর্য অনেক আগে ওঠে, মানে 6টার সময় বা 5:30টার সময় রীতিমতো রোদ উঠে যায়। হ্যাঁ, আবার ওদিকে 4টে 4:30 সময় পুরো মানে রীতিমতো অন্ধকার হয়ে যায়, মানে আলো চলে যায়, এরকম একটা দেখলাম। আবার ঠিক উল্টোটাই রাজস্থানে যখন গেছিলাম ফেব্রুয়ারি মাসে, যারা দেখোনি সেই রাজস্থানের ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের দেখার জন্য ভিডিওগুলো করা। তো রাজস্থানে যখন গেছিলাম দেখলাম সূর্য উঠতে উঠতে প্রায় 6:30 পৌনে 7টা এরকম অন্ধকার, মানে খুব একটা নেই, মানে 6টা 6:30 সময় দেখা গেল সূর্য, মানে জাস্ট উঠছে তখন। ঠিক তেমনি সন্ধ্যা হয় ওখানে প্রায় 7:30 পৌনে 8টা এরকম, আলো অনেকক্ষণ ধরে থাকে। কারণটা অনেকক্ষণ ধরে দেখলাম, কারণ রাজস্থান পুরোটাই পশ্চিম দিকে, আর অরুণাচল বলো বা মেঘালয় বলো অনেকটাই পূর্ব দিকে আর কি, ওটার জন্যই এইটা হয়। আর আরেকটা জিনিস দেখলাম, মানে এটা আমি ফিল করলাম বলে যা শেয়ার করলাম, এমন কিছু না। আমি এখন কাউকে এত ভৌগোলিক স্থান অনুসারে এই সময়ের সাথে ওরকম আমি বোঝাতে পারবো না, যেটুকু আমি বুঝলাম সেটাই বুঝতে বললাম। আরেকটা হচ্ছে যে ডকির কাছে যখন গেছিলাম, বাংলাদেশ বর্ডারের কাছে, বা মাউলিনলংয়ে যখন গেছিলাম, একদম বাংলাদেশ একদম সামনে দেখা যায়, ঢিলছোড়া দূরত্ব। তো ওখানে যাওয়ার সময় মোবাইলের যে টাইমটা সেটা বাংলাদেশের টাইম হয়ে গিয়েছিল। হ্যাঁ, মোবাইলের টাইমটা পুরোটাই বাংলাদেশের টাইম হয়ে গেছিলো। আর ঠিক তেমনি বুমলা পাসেও যখন গেছিলাম অরুণাচল প্রদেশে, এই রাইডটাতেই সেটা হয়েছিল, মোবাইলের টাইম বদলে গিয়ে চায়নার টাইম ধরে নিয়েছিল। কিন্তু আমার হাতে হাত ঘড়ি আছে, ওই টাইমটা একদম কারেক্ট ছিল। ওটা দেখে দেখে আমাকে বুঝতে হচ্ছিলো, এই ঘড়ির টাইম দেখে দেখে বুঝতে হচ্ছিলো। মানে এই দুটো জিনিস আমি খুব ভালো লেগেছে আমার, বেশ অন্যরকম ম্যাজিক, খুব ভালো লেগেছে, বেশ শেয়ার করলাম। তোমরাও যখন যাবে, অবশ্যই যাবে, তোমাদের যাতে যাও ওই জন্যই এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদের দেখালাম। এই দুটো জায়গা অবশ্যই ভিজিট করো, তোমরাও এই জিনিসগুলো অবজার্ভ করবে, দেখবে খুব ভালো লাগবে। আবার চা বাগান দেখতে পেলাম, জানি না আবার কবে দেখতে পাবো। এই দেখো কি সুন্দর লাগছে। এবার দেখছি দুদিকেই চা বাগান আছে, ওই ওদিকেও চা বাগান, এদিকেও চা বাগান। ওই যে হেভি লাগছে, এই যে খুব সাবধানে গাড়ি চালাও বাবা, হাতিদের যাতায়াতের অধিকার আছে, বিরক্ত করবেন না একদম বাবা, দেখে নিলে। কোথা দিয়ে যাতায়াত করছি দেখো, জঙ্গলটা একটু হালকা হয়ে গেল, নাহলে কিছুক্ষণ আগে অবধি ঘন জঙ্গল ছিল, তোমাদের যেটা দেখালাম। আর বাঁদর তো এমনিই যাতায়াত করছে, দেখছো, এই দেখো রাস্তায় এপার থেকে ওপার যাচ্ছে। দূর থেকে কুকুর ভেবেছিলাম, তারপর দেখলাম বাঁদর, এই দেখো বাঁদর। আর তার থেকে বড় কথা, একটা জিনিস দেখলাম এখানে, এক ঝাঁকে কম করে কয়েকশো পাখি এদিক থেকে ওদিকে গেল। তখন ক্যামেরা অন করতে পারিনি, তোমাদের দেখাতেও পারলাম না। ছোট ছোট পাখি পুরো এক ঝাঁক, এসব আমাদের ওখানে দেখাই যায় না, আমরা তো মানে ধ্বংসের দিকে প্রায়। কিন্তু এদিকে তো এত জঙ্গল আছে, এরা অত তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে না আর কি, আমরা আগে যাব। এক ঝাঁক ছোট
ছোটোবেলায় যখন মাঠে ঘাটে খেলতে যেতাম তখন এরকম দেখতে পেতাম, এখন তো কিছু দেখাই যায় না, গাছপালা নেই, বেচারা বসবে কোথায় ওরা। এখানে তো যেহেতু প্রচুর গাছপালা, ওই জন্য প্রচুর পাখি, পুরো এক জায়গা। আমি আর পল্লবী হাঁ করে উপরে তাকিয়েছিলাম এমনভাবে, ক্যামেরা অন করবো যে তোমাদের দেখাবো, সেটা সুযোগই পাইনি। তোমাদের যাওয়ার সময়ও দেখিয়েছিলাম এই জলটা, আসার সময়ও দেখাচ্ছি। দেখো ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে নদীটা পুরো নীল ছিল, এদিকটা পুরো সবুজ লাগছে। দেখো এদিকটা আছে। এবার দেখো দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, নদীটার পেছন দিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। সেদিনকে দেখতে পাইনি, কেন দেখতে পাইনি কে জানে। হ্যাঁ দারুণ লাগছে। মালবাজার এখান থেকে 82 কিলোমিটার, শিলিগুড়ি 133 কিলোমিটার এখনও বাকি। ঢুকতে ঢুকতে 7:30-8টা বাজবে, ও বাজলে বাজুক, রাস্তা এখনও ঠিকঠাক আছে। আর এদিকে ভিউ হচ্ছে ঠিক এরকম। এখন জলদাপাড়ার কাছ দিয়ে যাচ্ছি, জলদাপাড়া। এখানেও তোমরা নিশ্চয়ই জানো জলদাপাড়ায় অভয়ারণ্য আছে। দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক দেখতে পেলে, এখানেও বিশাল বড় জঙ্গল, বিশাল অনেক কিছু আছে দেখার মতো, জঙ্গল সাফারি করার মতো। তোমাদের প্ল্যান পরিকল্পনা থাকলে আসবো। তোমরা দেখতে পেলে জলদাপাড়া ন্যাশনাল পার্ক পাশ দিয়ে গেল আমার। শিলিগুড়ি ঢুকতেও আজকে তোমাদের বলেই দিলাম রাত হবেই, কিছু করার নেই। 7:15 নাগাদ রাইড শুরু করেছি, মিনিমাম 5টা নাগাদ যদি করতে পারতাম তাহলে এতক্ষণে শিলিগুড়ি ঢুকে যেতাম। বাট ঠিক আছে, কালকে টায়ার্ড ছিলাম, একটু বেশি টায়ার্ড ছিলাম, তো ডিনার করতে দেরি হয়ে গেছিলো, তাই দেরি করে শুয়েছি। তারপর তোমাদের জন্য ভিডিও এডিট করছিলাম, ভিডিও আপলোড করলাম, যেটা তোমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছো ভিডিওর জন্য, সেগুলো তো করতে হয়, ওই জন্য একটু দেরি হলো। বাট ঠিক আছে। গরুমারা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে মালবাজার ঢুকবো, মালবাজার থেকে ঢুকবো হচ্ছে শিলিগুড়ি, এটাই হচ্ছে প্ল্যান। খাইছে গন্ডারও আছে এখানে, সর্বনাশ। না এমনিতে ঠিক আছে, পশু পাখি আমি খুব ভালোবাসি, কিন্তু রাত্রিবেলা আমি তো একটা মোশনে আছি, কেউ বেরিয়ে পড়লে ওই আর কি, ভয় পাচ্ছি না কারো কোনো ক্ষতি না হোক, না পশু না আমার, কেউই তো ইচ্ছাকৃত কাউকে ক্ষতি করতে চায় না। না আমরা এখন সেবক পেরিয়ে ঢুকছি, শিলিগুড়ির দিকে এগোচ্ছি, করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কি, তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি প্রায় 8:30 নাগাদ। 8:30 নাগাদ ঢুকে আমরা একবারে ডিনার করে রুমে ঢুকে গেছি ফ্রেশ হয়ে, মানে এবার ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো আর কি। মানে খুব টায়ার্ড লাগছে তো, ওই জন্য কথাবার্তা হয়ে যাচ্ছে। তো রুম যেটা পেয়েছি সেটার নাম হচ্ছে ইয়ামজুম হোমস, মানে একটু অদ্ভুত নাম, একটু মানে চাইনিজ টাইপের নামটা। আমরা এটা বুক করেছি, অনলাইন থেকেই বুক করেছি। ভেতরটা তোমাদের একবার দেখাই, চলো। এই যে রুমটা, আমাদের কিচেন দিয়েছে, পার্সোনাল কিচেন, যেটা আমাদের দরকার নেই, কারণ সকালবেলায় বেরিয়ে যাবো। যদি এরকম প্ল্যান পরিকল্পনা থাকতো বা জানতাম যদি এরকম দেবে, তাহলে দুদিন থেকে যেতাম। আর এটা হচ্ছে বেডরুম, বুঝতেই পারছো বিশাল স্পেসিয়াস। আলাদা করে আবার স্মোকিং এরিয়া দিয়েছে, যেটা আমাদের একদমই দরকার লাগে না। বেশ মানে ব্যালকনির সামনেই আর কি, স্মোকিং ড্রিঙ্কিং কোনোটাই দরকার লাগে না, শুকনো দরকার নেই। দিয়েছে, জাস্ট দেখালাম তোমাদের। এই রুমটা ওই 1200 টাকা মতন পড়েছে, অনলাইনে করেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। এটাই বলার, যারা নতুন প্রথম দেখছো আমাদের ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই জন্যই বলছি, কারণ ভবিষ্যতে তোমাদের কাছে এরকম অনেক এক্সাইটিং ভিডিও আনবো আমরা। আর যারা পুরনো, তারা এত অবধি যারা দেখলে, তাদেরকে থ্যাংক ইউ। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলেই একটা লাইক দিও, আর খুব ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করো। আর যদি আমাকে কিছু বলতে চাও পার্সোনালি, তাহলে কমেন্টস করো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।